প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমেরিকা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে। পোর্ট নিল, করিডোর নিয়ে অনেক কাহিনী করলো, আবার আমাদের কাছে অনেক বেশি দামে এলএনজি বিক্রি করতেছে, লিকুইড গ্যাস। কিন্তু বিনিময়ে তেমন কিছু আমরা পাচ্ছি না। এই নিয়ে 3টি বিমানে করে 3 দফায় আমেরিকা থেকে প্রচুর ইল্লিগাল বাংলাদেশিকে ফেরত পাঠালেন, মানে যারা ইল্লিগালি আমেরিকায় অবস্থান করছিল, এবং তাদের ফেরত পাঠিয়েছেন। এই দীর্ঘ বিমান যাত্রায় তাদের পায়ে শেকল ছিল, হাতে হাতকড়া ছিল, এবং খুবই অসম্মানের, অপমানের এবং কষ্টের এই প্রত্যাবর্তন। আমার সোর্সের সাথে কয়েকজনের কথা হয়েছে যারা আমেরিকা থেকে ফিরে এসেছে। সবাই বলেছে যে ভীষণ অমানবিক ছিল তাদের সেই প্রত্যাবর্তনের যাত্রাটা। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? আমাদের না আমেরিকার বন্ধু ইনুস আছে? আমাদের তো আশা ছিল, ধারণা ছিল যে আমেরিকা এবার বাংলাদেশটাকে একটা ছোটখাটো স্বর্গ করে দেবে। আমাদের ডলারের অভাব থাকবে না, আমাদের আমেরিকান বিনিয়োগের, মানে আমরা আর জায়গা দিতে পারবো না, এরকম একটা অবস্থা হবে। কিন্তু কিছুই তো আমরা দেখতেছি না। তাহলে ডক্টর ইউনূস আমেরিকার কিরকম বন্ধু? ডক্টর ইউনূস কি আসলে আমেরিকার বন্ধু, না আমেরিকার চাকর, ভৃত্য? হেনরি কিসিঞ্জারের একটা কথা খুব মনে পড়ে, আমেরিকার আহ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন যে আমেরিকা যার শত্রু তার জন্য অবশ্যই এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু আমেরিকা যার বন্ধু তার জন্য এটা মোর ডিফিকাল্ট। তো ইনুসের বাংলাদেশ এখন সেই জায়গায় পড়ছে। কোনো কোনো ছাড় নেই, কোনো বাড়তি কোনো সুবিধা নেই। আমেরিকায় গিয়েছেন, কয়েকবার গিয়েছেন, ফেরত এসেছেন, এরকম বাংলাদেশিরাও এখন আমেরিকায় যাওয়ার ভিসা পাচ্ছেন না। আমেরিকার ভিসা যেন সোনার হরিণ হয়ে গেছে। এই প্রেক্ষিতে ইনুস সেন্টারের 17 জন আমেরিকায় যাবেন বলে ভিসা অ্যাপ্লাই করেছেন, এবং তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে ডক্টর ইনুসের একটা চিঠি গেছে, একটা অনুরোধ গেছে যেন এই 17 জনকে মার্কিন ভিসা দেওয়া হয়। এই চিঠি পেয়ে আমেরিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমানে চার্জ দ্য অ্যাফেয়ার্স, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তিনি ভীষণ বিরক্ত হয়েছেন। তিনি ডক্টর ইউনূসকে সরাসরি জানিয়ে দিয়েছেন, ডক্টর ইউনূস, আমাদের একটা ভিসা পলিসি আছে, বর্তমানে খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশনে যাচ্ছি। তো এই সময়ে আমরা কাকে ভিসা দেব বা না দেব, এটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট। উই ডোন্ট এক্সপেক্ট এ লেটার ফ্রম ইউ লাইক দিস। তোমার তো এই বিষয়ে চিঠি দেওয়ার দরকার ছিল না, এবং আমরা এটা আশাও করিনি। এটাও কিন্তু অপমানের, যে আমাদের একটা সরকার প্রধানকে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স, তার প্রোটোকল কিন্তু অনেক নিচে, জয়েন্ট সেক্রেটারিও না, তারও নিচে, সেরকম একটা, মানে শুধুমাত্র আমেরিকার দূতাবাসে কাজ করে বলেই আমার সরকার প্রধানকে এরকম অপমান করবে, এটা কিন্তু মেনে নেওয়া কষ্টকর। আবার এদিকে এদিকে যেমন অপমান হচ্ছে, তেমন বাংলাদেশে কিন্তু প্রচুর মার্কিনী গোয়েন্দা, মার্কিন সেনা গিজগিজ করতেছে। এই যে কদিন আগে এই যে ওয়েস্টিন হোটেলে একজন মারা গেলেন, তার পরিচয় নিয়ে কিন্তু আর কোনো মিডিয়ায় কোনো খবর দেখলাম না। হ্যাঁ, তার পরিচয় জানার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে। সাংবাদিকরা, বিদেশি সাংবাদিকরা আমেরিকান দূতাবাসে লিখেছে, আমেরিকান দূতাবাস কোনো উত্তর দেয়নি। আমেরিকার থেকে একটা দায়সারা গোছের উত্তর দিয়েছে, এবং যিনি মারা গেছেন শোনা যাচ্ছে তিনি কমান্ডো ট্রেইন ছিলেন, তিনি গোয়েন্দা ছিলেন, অনেক কিছু। যেহেতু স্পেসিফিক কোনো ইনফরমেশন নেই, সো এখন অনেক রকমের কথাবার্তাই বাতাসে ছড়াচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা ভেরিফাই করার উপায় নাই, কিন্তু কিছু একটা সমস্যা আছে। কারণ ডেড বডিটার পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি, এরকম একটা রহস্যজনক মৃত্যু, এবং তার ডেড বডিটা সোজা আমেরিকান এম্বাসি নিয়ে নিলেন। এইটা তো, মানে এটা তো হওয়ার কথা না। এখন কথা উঠছে যে এই মৃত্যুর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাও জড়িত, যারা আমেরিকার সাথে নানানভাবে শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সো এই ঝামেলাগুলো তো এখন হচ্ছে। আবার এদিকে এখন যদি বাংলাদেশে কত মার্কিন সৈন্য আছে এই পরিসংখ্যানটা যদি আমরা চাই, আমরা কিন্তু জানতে পারবো না। যে কারণে বলা হচ্ছে যে হাজার হাজার মার্কিন সৈন্য নাকি রয়েছে বিভিন্ন ক্যান্টনমেন্টে,
আবার আন্ডার কাভারে প্রচুর গোয়েন্দা রয়েছে বিভিন্ন জেলা শহরে। এদিকে বাংলাদেশের আকাশে দিন নেই রাত নেই, হঠাৎ হঠাৎ বিভিন্ন বিদেশি সামরিক বিমানের আনাগোনা বেড়েছে। এই গতকাল আমেরিকান একটা সামরিক ট্যাকটিক্যাল বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। ঠিক তখনই ঢাকায় আবার একটা মিশরের সামরিক বিমান অবতরণ করেছে। এই বিমানগুলো কেন আসছে? এরা কি ফুয়েল কালেকশনের জন্য, রিফুয়েলিং এর জন্য আসছে? আমি দু একজন সামরিক বিশেষজ্ঞের সাথে কথা বললাম। তাদের ধারণা যে এত ঘন ঘন যেমন যুদ্ধ বিমান, সামরিক বিমান বাংলাদেশে আসছে, বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করছে, বাংলাদেশের আকাশে ফ্লাই করছে, এটা শুধুমাত্র যে রিফুয়েলিং এর জন্য সেটা মনে হয় না। এবং বিশেষ করে দেখেন এই যে চট্টগ্রামে ল্যান্ড করলো, চট্টগ্রামে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকাটা আছে সেখানে কিন্তু অনেক আনরেস্ট রয়েছে। এর কাছেই, চট্টগ্রামের কাছে এই যে টেকনাফ এর কাছে যে করিডোর রিলেটেড যে সীমান্ত রয়েছে সেখানেও তো প্রচুর মার্কিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো সেইখানে এই সময়ে এভাবে বিমান আসা যাওয়া করাটা, এটা কিন্তু মানে সন্দেহের উদ্রেক করে। এদের উদ্দেশ্য কি, কেন আসছে? আমি প্রশ্নগুলো তুলে রাখলাম, প্রশ্নগুলো করলাম। আমাদের যারা সাংবাদিক রয়েছেন বাংলাদেশে, তারা তো একজন সামান্য সমন্বয়ক গ্রেপ্তার হলে সেই নিউজ ছাপানোর সাহস পান না, সেটার জন্য 14 বার ভাবেন। আর তারা এরকম স্পর্শকাতর নিউজ ছাপাবেন কিনা বা এটার কারণ খুঁজবেন কিনা সেটাও আমাদের একটু জানা দরকার। আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু জানা দরকার সাংবাদিকতার স্বার্থেই। আর এই রামু এলাকাটা কেমন আছে, টেকনাফ কেমন আছে, এই তথ্যগুলো দরকার। আপনাদের মনে আছে সেই টেকনাফের সেখানে একটা 19 তলা হোটেল হয়েছিল, যার নিচের তলায় একটা পানশালা ছিল, বার। সেই বারটা বন্ধ হয়ে গেছে। সেই বারটা করাই হয়েছিল এই আমেরিকানদের জন্য, যে তারা আসবে, তারা ওখানে একটু ড্রিঙ্কস টিঙ্কস করতে যাবে। তো এই অবস্থায় মানে আমি কিন্তু খুব শঙ্কিত বোধ করছি আমেরিকার আচরণ দেখে। আমেরিকা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলতেছে। একদিকে জামাতকে হাওয়া দিচ্ছে, আর একদিকে বলতেছে জামাত তারা ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন, জঙ্গি উত্থানকে তারা প্রমোট করে না। একদিকে বিএনপির সাথে তারা এক ধরনের আলোচনা করছে, আর একদিকে বিএনপি যেন ক্ষমতায় না যায় সেই মেকানিজমও করছে। তো এই যে তাদের বহুমুখী চরিত্র, এবং তারা এর আগে ইরাক, লিবিয়া, আফগানিস্তান সহ যেসব দেশেই এইভাবে ইনভেড করেছে, কোনো দেশের কিন্তু ভালো অভিজ্ঞতা নেই। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।